নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তরক্ষী বাহিনীর প্রচেষ্টায় বন্যার প্রকোপ থেকে রক্ষা পেল উত্তর লাফাশাইল গ্রাম। বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রাণ গেল এক মহিলার। পরিবারের অভিযোগের তীর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। করিমগঞ্জ পৌরসভায় হরিল লুট। 600 মিটার নালা নির্মাণে ব্যয় 80 লক্ষাধিক টাকা। দীর্ঘ 6 মাস থেকে বেতনহীন করিমগঞ্জের জলমিত্ররা। নির্মাণের 3 বছরের মাথায় ধসে গেল ভিআইপি রোড। বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারের বিরুদ্ধে অর্থ লুণ্ঠনের অভিযোগ স্থানীয়দের। জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করিমগঞ্জে। বিএসএফের জন্য বন্যার তাণ্ডব থেকে রক্ষা পেল করিমগঞ্জের একটি গ্রাম। কুশিয়ারা নদীতে বাঁধ নির্মাণ করে প্রলয়ঙ্করী বন্যা থেকে আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামকে রক্ষা করল সীমান্তরক্ষী বাহিনী। করিমগঞ্জ শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বাইরে অবস্থিত উত্তর লাফাশাইল গ্রাম। এই গ্রামের পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। গ্রামটির পাশেই কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। বিগত কিছুদিন থেকে হওয়া ধারা বর্ষণে কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অঞ্চল ফের প্লাবিত হয়েছে। অতিবৃষ্টির ফলে কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে থাকা উত্তর লাফাশাইল গ্রামের নদীর বাঁধের উপর দিয়ে বন্যার জল গ্রামে প্রবেশ করতে শুরু করে। গ্রামবাসীরা সাথে সাথে ঘটনাটি নিয়ে বিএসএফকে খবর দেন। বিএসএফের 16 নং ব্যাটালিয়নের কোম্পানির সহকারী কমান্ড্যান্ট অনিল কুমার নিজে তার দলবল নিয়ে উপস্থিত হয়ে কুশিয়ারা নদীর পাড়ে বাঁধ নির্মাণ করে গ্রামবাসীকে রক্ষা করেন। বিএসএফের তৎপরতায় গ্রামটির 65 পরিবারের 425 জন লোক বন্যার হাত থেকে রক্ষা পান। বিএসএফের এমন উদ্যোগে গ্রামবাসীরা বিএসএফের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর জন্য তারা সীমান্ত এলাকায় শান্তিতে বসবাস করতে পারছেন। এদিকে করিমগঞ্জের প্রধান 3 নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় জেলার 50টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এবারের বন্যায় করিমগঞ্জ জেলায় প্রায় 31,000 লোক আক্রান্ত হয়েছেন। বছরের তৃতীয় বন্যায় করিমগঞ্জ জেলা জুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রকত আমরা গাওয়ালা সব একটা হইয়া আমরা সব গ্রামের লোক সব একটা হয়েছি। হওয়ার পরে বিএসএফ 16 ব্যাটালিয়নের বিএসএফ আইছে, তারা বস্তা লইয়া আইছে। এরকম বস্তা তারা লইয়া আইয়া আমরা সব সুবিধা করি, আমরা পানিটা কন্ট্রোল করছি। তারা আইতো না, আমরা গাওয়ালার দ্বারা অসম্ভব আছে। পানি গিয়ে আমরা তো গড় দরজা নষ্ট হইতো, সব কিছু হইতো। এক পরিবার আছে আর মানুষ আছে 425 জন। গ্রামের নাম কি? নর্থ লাফাশাইল বাইরা। কোন নদীর জল এগুলো? কুশিয়ারা নদীর জল। জলটা তো কি বাসাই যে আমরা বিএসএফ ক্যাম্পের আমার কোম্পানি কমান্ডার টিম লইয়া আমরা বাসাইছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করিমগঞ্জে মৃত্যু এক মহিলার। এপিডিসিএল এর গাফিলতিতে মৃত্যু হলো দাবি পরিবারের। করিমগঞ্জের গান্দাই জিপির নয়াগ্রামে নিকটাত্মীয়ের বৈষ্ণব সভা উপলক্ষে মিলননাথ নামের এক মহিলা বাড়ির পাশেই কলাগাছ কাটতে গেলে কলাগাছের সাথে 240 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মিলননাথ নামের ওই মহিলা। প্রতিবেশীরা তৎক্ষণাৎ তাকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে ঘটনাটি নিয়ে মিলননাথের পরিবারের লোকেরা সরাসরি বিদ্যুৎ বিভাগকে দায়ী করেন। তারা বলেন সামান্য কলাগাছের সমান উচ্চতায় বিদ্যুৎ পরিবাহী 240 ভোল্টের লাইন ঝুলছে, সেজন্যই তাদের পরিবারের লোককে তাদের হারাতে হয়েছে। তারা ঘটনাটি নিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মহীনতাকে দায়ী করার পাশাপাশি ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানান। বৈষ্ণব সেবার আয়োজন করার গিয়া তাই খোলার হবলুকানে গিয়া খোলাপতার খারাপ গিয়া খোলাপতার সাথে তার সেরিয়া পড়ে গেছে তাইনের উপরে পড়ার পরে হয়েছে। আমরা বাড়িতে ছিলাম না, পাড়ার লোকে যখন আমার খবর দিছে, দেওয়ার পরে আমি আইসি ইয়া দেখছি যে বিশ্বাস নিশ্চয় সবে দরিয়া তার সেরিয়া পড়া আছে। কেন আমরা গ্রামের একজন ইলেকট্রিশিয়ানে তাইনে লাইন কাটছে। নিশ্চয়ই আমি প্রশাসনের কাছে আমরা দাবি জানাই এটা পুরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের এটা বলে এটা এই অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ প্রত্যেক গ্রামাঞ্চলের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রামাঞ্চলের মধ্যে এই অবস্থা আর কি। কলা গাছের লোক আপনারা চিন্তা করতে হবে, কলা গাছের সাথে ইলেকট্রিক লাইন সইলার এর মানে কতটুকু ঘুরে আছে। আজকে আমার বৌদি রয়েছে, ভবিষ্যতে জানে যাতে আমার কোনো এরকম না হয়। প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করব ওটাও যে আগামীতে এইরকম যে পরিস্থিতি না থাকার লাগিয়া যেটা করা লাগে ওটা প্রশাসনের ব্যবস্থা করতাম। ওটা আমরা সবার কাছে মিডিয়া সবার কাছে আমরা অনুরোধ জানাই।
এই এলাকার নাম হলো গান্ধাই। তারা গ্রামের নাম হলো গিয়া গান্ধাই জিপি এমনি হিজিল করছে। যে মারা গেছে তার নাম হলো গিয়া মিলন না মিলন না। নালা নির্মাণ যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে করিমগঞ্জবাসীদের জন্য। কংগ্রেস আমলে মাস্টার ড্রেনের কাজের জন্য এখনও ভুগতে হচ্ছে শহরবাসীকে। একই জিনিসের ফের পুনরাবৃত্তি হতে চলেছে বিজেপি আমলেও। 80 লক্ষাধিক টাকা পেয়ে নালা নির্মাণ করেও জমাজলের সমস্যা মেটাতে ব্যর্থ করিমগঞ্জ পৌরসভা। করিমগঞ্জ বিজেপি কার্যালয়ের সম্মুখে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের জমাজলের সমস্যা মেটানোর জন্য পৌরসভা থেকে 80 লক্ষাধিক টাকা পেয়ে নালা নির্মাণ করা হয়, কিন্তু তারপরও উক্ত স্থানে পূর্বের তুলনায় জমাজলের সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে স্থানীয় জনগণ বলেন, পুরনো নালাকে খনন না করে সেই নালার উপরেই শুধু প্রলেপ দিয়ে পুরো অবৈজ্ঞানিকভাবে নালাটি বানানোর বৃষ্টির হলে পূর্বের তুলনায় জমাজলের সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন পৌরসভা করিমগঞ্জকে জমাজল মুক্ত করার ভরসা দিয়ে গদিতে বসলেও উল্টো শহরের জমাজলের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেখানে নালার জল কুশিয়ারা নদী অথবা নটিয়াখালে যাবার কথা ছিল, অথচ বর্তমানে নটিয়াখালের জল শহরে প্রবেশ করতে শুরু করেছে। সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের সম্মুখে নালার কাজে দুর্নীতির গন্ধ পাচ্ছেন স্থানীয় জনগণ। মাস্টার ড্রেনেজের বিকল্প তৈরি করতে না পারায়, শহরের নালাগুলোকে খনন করে নালার জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে না পারায় তারা বর্তমান বিজেপি পরিচালিত পৌরসভাকে দোষারোপ করে নিজেদের খুব উগড়ে দেন। আমার মনে হয় না জল নিষ্কাশন করতে পারবে, কেন জানি না। আগে যখন ফ্লাড হয়েছে, মানে ড্রেনটা করা হয়েছে, আজকে 20 বছর ওর বা একটু বেশি ওর, জানি না। সবাই খালি কইলা এটা দেবশ্রী বটর ভুল এস্টিমেট, ভুল প্ল্যানিং, মারার প্ল্যানিং। ঠিক আছে, আমরা অত বছর শুনিয়ে আইছি। এই বছর যখন আবার শুনলাম যে নতুন একটা এস্টিমেট আইছে, আমরা খুব খুশি হয়েছি যে অ্যাটলিস্ট আমরা জলে ডুবতাম না। খুব ভালো লাগছে শুনিয়ে মিউনিসিপ্যালিটির নতুন স্টেপটা। কিন্তু আবার দেখলাম যে না, নতুনত্ব তো কিচ্ছু দেখলাম না। আমরা মনে মনে ভাবছিলাম হয়তো ড্রেনটা বড় করাইব বা অন্য কোনো টেকনিক্যাল কিছু করাইব, যার ফলে টাউনের জলটা বেরিয়ে যায়। কিন্তু দেখলাম যে না, ও যেটা আছে ওটাও রয়েছে। দেবশ্রী বটর ড্রেন দিয়ে আধা ফুট ভাঙিয়ে উপরে আধা ফুট ডালাই দিয়া বাস ওজ্জের মাছের করে দিয়েছেন। এটা কিতা হইলাম আমরা তো বুঝিয়ান না। আর এবারের 3বারের জল 3বার আমার দোকানে ঢুকছে। জল তো প্রত্যেক বছর দোকানে ঢুকতো, আমি এই বছর 2 ফুট উঁচা করছি দোকান, এরপরেও জল ঢুকছে। ঘটনা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার, মিউনিসিপ্যালিটি সবার আগে দেখা দরকার যে শিব মন্দিরের লগে যে ড্রেনটা গিয়া কুশিরাত পড়ছে, এই ড্রেনটা ক্লিয়ার করার। এই ড্রেনটা ক্লিয়ার না করে এটা তো আমি কোনো ফলস এস্টিমেট, ফলস স্কিম, বুয়া স্কিম, পয়সা মারার স্কিম। এটা আমি কইতাম না এটা কোনো ভালো একটা এস্টিমেট দিচ্ছে। জানি না কে ইঞ্জিনিয়ার বা কে কিতা করছে। যদি ইঞ্জিনিয়ার কিছু করিয়া থাকলে জল ফিরিয়ে আসেন আমার দোকানে ঢুকলো, 2 ফুট উঁচা দোকান করার পরে দোকানে জল ঢুকে। আমি আবারও কইয়ার তারা এই ড্রেনটার খেয়াল করুক। শিব মন্দিরের লগে যে ড্রেনটা গেছে, এখানে এমন কোনো কেউ আছে যারা তারা সাহস নাই কইবার ড্রেনটা যদি এই ড্রেনটা ক্লিয়ার হয় আস্তা টাউন কোনোদিন আর ডুবতো না। কারণ টাউনের জলটা জমা জলে হয়, বাইরে কোনো জলে নাই, বৃষ্টির জলে হয়। এই ড্রেনটা যদি তারা সাফ করে, আমার মনে হয় নেক্সট কোনো কিছু হইতো না। জল যাওয়া না যাওয়াটা তো পরের কথা, আগে হইলো ড্রেনের কাজটা কিটা হয়েছে। এখানে এই ড্রেনের কিছু করার দরকারই আছিল না। যেখানে ব্লকে যেটা না ছুটাইয়া এখানে আবার ড্রেন ভাঙ্গিয়া উপর দিক ভাঙ্গিয়া ড্রেন করার তো কোনো যুক্তি নাই। জল তো আর বাইয়া উপরে দিকে উঠে যাইতো না। যেখানে ব্লকেজ, শিব মন্দিরের কিনারে যে জায়গা ব্লকেজ, যেখানে এনক্লোজ করা হয়ে গেছে গিয়া ড্রেন, এই এনক্লোজমেন্টটা ক্লিয়ার করা হইতো। এখানে এনক্লোজমেন্ট ক্লিয়ার করার কেউ সাহস নাই। যেখানে মানুষের জায়গাটা আবিয়া বোয়ার, যেখানে ছোটো মোটো নালা বানানো হয়েছে। আমরা যে সময় একদম ছোটো আসলাম, এই নালা দিকে নৌকা আইতো, ছোটো নৌকা এই নালা দিকে আইতো সোজা। এখন মানুষ একটা সোজা হয়ে আটিয়ে যাইতে পারে না। এই এনক্লোজমেন্ট ক্লিয়ার না করে এখানেও না ড্রেন বানাইয়া এটা নাটক করার তো কোনো যুক্তি নাই। এই ড্রেনের দিকে জল বাইয়া উপরে দিকে উঠে, জল কোনো সময় উপরে দিকে যায় না। ছোটবেলায় শেখানি হয়েছে যে জল সবসময় নিচের দিকে যায়। তখন তারা বড় বড় ইঞ্জিনিয়ার, তারা যদি ছোটবেলায় বেশি জ্ঞানটা পাইয়া তখন না যে জল বাইয়া নিচের দিকে যায়, তা আমি বেটা দোকানদার মানুষ, আমি কিতা কইতাম, আমার থেকে তো তার জ্ঞান বেশি। জল যে নিচের দিকে যায় এটা তো তারা জানতে আসলা। তারা মনে করে এটা ড্রেন বানাইয়া জল উপরে দিকে যাইব, এটা তো সম্ভব নয়। যেটা এনক্লোজমেন্ট ওটা ক্লিয়ার করতা। শিব মন্দিরের পাশে এনক্লোজমেন্ট আছে, ওটা ক্লিয়ার করাও, তাই না কাজ হইব, নাহলে তো কিছু কাজ হইতো না। তো করিমগঞ্জবাসী দেখে লিছে না জল নিষ্কাশন ড্রেনে ওর কিনা না। 3বার বৃষ্টি দিছে, 3 দিনের বৃষ্টি দিছে, আজটা এই টোটাল লোকালিটি জলের নিচে আছিল। যে সময় মানে তারা ড্রেনের যারা কাজ করে তারা কইছে যে স্লোপ বানাইয়া দিব, জল ডাউনওয়ার্ডসে ফল করবো আপ টু নটিখাল। নটিখালের জলে উল্টা আমরা ডুবাইছে। আমার কইবার কিছু নাই, আপনারা তো দেখছেন সব সময়। 3বার তো জল হয়েছে, 3বার আমরা হাঁটু জলের উপরে আছি এই রাস্তাতে। আমার নতুন করে কইবার কিছু নাই।
এটা লাস্ট 2008 থেকে আজকে চলি, আজকে 2024 চলে। দেবশ্রী বোর্ডে মাস্টার ড্রেন বানাইছিল, আজকের দিনও তারা ড্রেন বানাইছে। ড্রেনটা বানাইছে আপনি দেখুন বালা করিয়া, ড্রেনটা মানে এই ড্রেনের দিকে জল যেতে গেলে জল ফ্লাইওভারে যেতে লাগবো, নালার উপরে দিকে জল মানে রাস্তার উপরে দিকে জল ফ্লাইওভার করতে লাগবো, দেন জল যাইব। যদি ফ্লাইওভারে যদি যায় আমি জানি না, এই পলিসিটা আমার জানা নাই, আমারও তো পড়াশোনা নয়, আমি লেটারেট, যার জন্য আমি কইতে পারি না এই কোন জায়গার থেকে ইঞ্জিনিয়ার আনছে তারা জানি না। যারা মিউনিসিপ্যালিটি কইতে পারবো, বিজেপি নেতারা কইতে পারবো যে তারা ইঞ্জিনিয়ার কোন জায়গা থেকে রিক্রুট করছে, আমি জানি না, আমার কাছে নলেজ নাই। এই যে ড্রেনের হাইট, এই হাইটের দিকে জলটা কেমনে দিব আমার বুঝতে লাগছিল। ওটাও যেটা বাঙ্গিয়া স্লোপ করছে ঠিক আছে, সবটা ঠিক আছে, এভরিথিং ইজ ফেয়ার, বাট ডেপথ কই দেয়, ডেপথ কই? যে জায়গাত নালা আছিল ওই জায়গাত নালা লইছে, তুমি নিচে ঢালাই দিলেইছো, ইজ দিস ফেয়ার ফর নালা? ওটা সম্ভব নেই জল দিবার। উল্টা নটিকালের জলে, নটিকাল ডুবন্ত, লঙ্গাই নদী ডুবন্ত, নটিকাল মানে জাস্ট গিয়া পরে লঙ্গাইত, এই জলে আমরা 3 বার বুগিয়ে রাখছি, ঠিক কইছি না? আমার কইবার কিছু নাই, আমি বানাইয়া কিছু কইতাম না, কইয়া গীতা করতাম। এটা ডে আফটার ডে, ইয়ার আফটার ইয়ার আমরা ফেস করি আর কর্ম কোনো জায়গাত বদলে না। পয়সা আয় কই যায়, কেমনে গীতা কাজ লাগে, সেটার কোনো যদি হিসাব দিত যে পাবলিকের কাছে আমার দেখাইয়া দেও, যে পাবলিকরে দেখাইয়া দেও যে ও টাকাটা আমার 80 লক্ষ টাকা আমার মানে আইছে এই ড্রেনের কারণে, 80 লক্ষ টাকা ওই জায়গাতে ইনভেস্ট হয়েছে, টোটাল যদি আমার ডিক্লারেশন দিত পাবলিকের ইন ফ্রন্ট অফ পাবলিক, দেন আমরা বুঝলাম না যে টাকাটা ঠিকও খরচ হয়েছে। ওই খরচ হয়েছে, কিতা খরচ হয়েছে, ইঞ্জিনিয়ার কই? আমি তো ইঞ্জিনিয়ার কোনোদিন দেখছি না, আপনি কি মনে করেন যে দিতাম পারি না আমি কেমন? বেতনহীন জলমিত্ররা, বেতনের দাবি নিয়ে জেলা পরিষদ আধিকারিকের সাথে সাক্ষাৎ জলমিত্রদের। দীর্ঘ 5-6 মাস থেকে করিমগঞ্জ সহ বরাক উপত্যকার জলমিত্ররা বেতনহীন হিসাবে রয়েছেন। প্রায় সবসময়ই সরকার থেকে ফান্ড রিলিজ হবার পরও জলমিত্ররা বেতনহীনভাবে 8 মাস 9 মাস কাটাতে হয়। জলমিত্ররা বলেন, এই বন্যাকালীন পরিস্থিতিতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা জনগণের ঘরে পানীয় জল যাতে পৌঁছে সেই লক্ষ্যে কাজ করছেন। বন্যা বৃষ্টি উপেক্ষা করে 11,000 ভোল্টেজের মোটর চালিয়ে তারা বিশুদ্ধ পানীয় জল গ্রাম শহরের নাগরিকদের পৌঁছে দিচ্ছেন, অথচ বিভিন্ন স্থানে 7-8 মাস থেকে তারা বেতনহীন হয়ে রয়েছেন। যথাসময়ে বেতন না পাওয়ায় তাদের পরিবার চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে শনিবার তারা জেলা পরিষদের আধিকারিকের সাথে সাক্ষাৎ করেন এবং জেলা পরিষদ আধিকারিক তাদের সকল বকেয়া পাওনা 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং আগামী মাস থেকে প্রত্যেক মাসের 5 তারিখ জলমিত্রদের বেতন দিয়ে দেওয়া হবে বলেও জানান। জলমিত্ররা বলেন, সরকার থেকে যথাসময়ে ফান্ড আসলেও বিভিন্ন জিপি সচিবরা জলমিত্রদের বেতনের টাকা দিতে টালবাহানা করেন। জলমিত্ররা তাদের বেতন প্রত্যেক মাসে দিয়ে দেওয়ার জন্য জেলা পরিষদ আধিকারিকের নিকট আহ্বান রাখেন। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের সমস্ত আসামের জলমিত্ররা ওয়াটার সাপ্লাই কাজ করে যাচ্ছে, পানি যোগান করছে। সেহেতু আমি স্টেট সেক্রেটারি হিসাবে আমার লোয়াইফা ব্লক কমিটি থেকে লোয়াইফার জিপিতে বিশেষ করে 8 মাস থেকে বেতন নেই। তো আমাদের নিশ্চয় জানেন, আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আমাদের বেতনটা দেওয়া হয় 6,500 টাকা। আজকে এইভাবে করিমগঞ্জ, হাইলাকান্দি, সমস্ত বরাকি এবং সমস্ত আসামে এইভাবে আমাদের 4 মাস, 5 মাস, 8 মাস, কারো 12 মাস অবধি বেতন আটকে থাকে। সেহেতু আমরা আজকে জেলা পরিষদ স্যারের সঙ্গে আজকে সাক্ষাৎ করলাম আমাদের সমস্ত জলমিত্রর বেতন সমস্যা নিয়ে। কেননা আপনারা জানেন, বন্যায় কবলিত এলাকায় আমাদের জলমিত্ররা দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে এবং জীবনের ঝুঁকি বলতে আমাদের 11,000 ভোল্টেজের মোটর চালাতে হয় এবং নদীতে যে বাঁধগুলো আছে সেই বাঁধে সমস্ত বাঁধটা লোয়ার থাকে। গতিকে এই বৃষ্টির বর্ষাকালেতে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অনেকের প্রাণহানি করেছে। কিন্তু এইভাবে 6,500 টাকা বেতন মাত্র পাইয়া থাকেন, কিন্তু 8 মাস 10 মাস যদি বেতন না পান, কীভাবে ওনারা পরিবার এবং সংসার চালাবেন? সেই দাবি নিয়ে আমাদের জেলা পরিষদের সঙ্গে আজকে সুন্দরভাবে 5 মিনিট আলোচনা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কোন কোন জিপিতে কত মাসের বাকি রয়েছে উনি উইদিন 1 উইক আমাদের সেই জলমিত্রকে পেমেন্ট করে দেবেন এবং আগামী মাস থেকে প্রতিটা মাসে 5 তারিখের ভিতরে আমাদের জলমিত্ররা বেতন পেয়ে যাবে। এবং ধন্যবাদ জানাই, আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন এবং আমাদের মাননীয় সরকার হেমন্ত বিশ্ব শর্মা সরকার আমাদের ফান্ড রিলিজ করে থাকেন। আমাদের যখন উপর মহলে যোগাযোগ করি তখন ওনারা বলেন ফান্ড অ্যাভেলেবল আসছে, কিন্তু একটা বিসঙ্গতি দেখা যায় কোনো জিপিতে কোনো সময় সেক্রেটারি বলে থাকেন যে আজকে ফান্ড নেই, কোনো সেক্রেটারি বলে থাকেন আজকে ডঙ্গল খারাপ, কোনো সেক্রেটারি বলে থাকেন আজকে নেট নেই। এইভাবে আমাদেরকে একটা প্রতারণার মধ্যে দিন যাপন করতে হবে। গতিকে আমরা এখন আমাদের একটা আশ্বাস পেয়েছি, আগামী 5 তারিখ প্রতিটা মাসে 5 তারিখ ভিতরে আমার জলমিত্রের বেতনটা পেয়ে যাবেন। আমি আশ্বাস দিই সমস্ত বরাকি, সমস্ত আসামের জলমিত্ররা এবং প্রতিটা ব্লক, প্রতিটা ডিস্ট্রিক্ট কমিটি যাতে সিও স্যারের সঙ্গে সাক্ষাৎ করেন।
নির্মাণের 3 বছরের মাথায় ধসে পড়ল শিলচর কুম্ভীরগ্রাম সংযোগী পূর্ত বিভাগের এক ভিআইপি রোড। অল্প বৃষ্টিতেই সামনে উঠে এলো পূর্ত বিভাগের কোটি টাকা ব্যয়ে নির্মিত কাজের নমুনা। বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারদের বিরুদ্ধে অর্থ লুণ্ঠনের অভিযোগ স্থানীয়দের। শিলচরের অতি গুরুত্বপূর্ণ সড়ক হলো কুম্ভীরগ্রাম ভিআইপি সড়ক। এই পথেই বড় আগে থাকা একমাত্র বিমানবন্দরে যাবার মূল সড়ক। দিশপুরের নেতামন্ত্রী থেকে শুরু করে জনতা ভবনের আধিকারিক সকলেই এই পথ দিয়ে যাওয়া আসা করায় সড়কটির নাম ভিআইপি রোড রাখা হয়েছিল। বিগত 3 বছর পূর্বে 2 লেনযুক্ত শিলচর কুম্ভীরগ্রাম সংযোগী সড়কটি কয়েক কোটি টাকা ব্যয়ে নতুন করে নির্মাণ করা হয়, কিন্তু ভিআইপি রোডটির বর্তমান অবস্থা একদম বেহাল অবস্থায় রয়েছে। নির্মাণের 3 বছরের যেতে না যেতেই সড়কটির বৃহৎ অংশ ধসে পড়েছে। যে কোনো সময় সম্পূর্ণ সড়ক ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় জনগণ জানান, পূর্ত বিভাগের আধিকারিক ও ঠিকাদারদের দুর্নীতির জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির বেহাল অবস্থা হয়েছে। স্থানীয় জনগণ বলেন, অল্প বৃষ্টিতেই বরাকের সাথে গুয়াহাটির সড়কপথ ও রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সেই সময় বরাকের জনগণের একমাত্র সম্বল হলো কুম্ভীরগ্রাম বিমানবন্দর। এই বিমানবন্দরে যাবার সড়কটিও বর্তমানে ধসে পড়ে যাচ্ছে। এদিকে ধসে যাওয়া পথের ধস রোধ করতে সড়কটির ভঙ্গুর অংশে লাল মাটির প্রলেপ দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে পূর্ত বিভাগ। সড়কটির ভাঙ্গনের কারণ জানতে চাইলে পূর্ত বিভাগের এক আধিকারিক প্রথমে প্রশ্ন এড়িয়ে গেল, পরে জানান যে বিমানবন্দরের এয়ারফিল্ড থেকে নেমে আসা জলের জন্য সড়কটিতে ধস নেমেছে। সংস্কারের জন্য ইতিমধ্যেই দাবি জানানো হয়েছে। অতি শীঘ্রই সড়ক সংস্কারের কাজ শুরু হবে বলে জানান এই সরকারি আধিকারিক। এই রাস্তার নিচ দিক দিয়ে আপনার একটা সিপেজ লাইন আছে। সিপেজটা আপনার ওই আগে একটা আছে, এখন এটা সেকেন্ড হয়েছে। এটা নিচ দিক দিয়ে এয়ারফিল্ড থেকে জল নিচ দিক দিয়ে যায়, যার কারণে আমরা যে সময় কাজ কবে করছি 2022 যে সময় কাজ করার সময়ও সিপেজটা আসলো। এরপরে আমরা ওই সিপেজটারে যতক্ষণ পারছি জিএসবি দিয়া ওইটারে ঠিকঠাক করিয়া করছি। 3 বছর তো এরকম চলছে, কোনো অসুবিধা কিছু হয়েছে না, কিন্তু এইবার বৃষ্টির সময় সিপেজটার বেশি হইবার কারণে এই ড্যামেজটা হয়েছে, ইরোজনটা হয়েছে। এরা একদম সাডেন, আমরা এখানে কাজ করতেছিলাম একদিন ব্যাম্বো প্লাস্টারিং করার সময়, এটা সাডেনলি এটা একদম সাবসাইড হয়ে গেছে মাটিটা। এই জায়গা সাবসাইড হইবার পরে এটা পুরা স্লাইড করে লয়ে গেছে। নিচে আমরা একটা গেবিয়ান ওয়াল করা আসলো আগে 2022, ওই গেবিয়ান ওয়ালের উপর দিয়ে গেছে এই মাটিটা স্লাইড হয়েছে। আর মেইন রিজনটা হইলো আপনার সিপেজের কাজ। যে সময় পুরান রাস্তা আসলো, অরিজিনাল রাস্তা থাকার সময়ও এরকম সিপেজটা হইতো। হ্যাঁ, ওই সময় আমরা দিছি, আমরা তো গেবিয়ান ওয়াল নিচে দিছি, এরপরে আমরা ওইটা করছি। এই জায়গাটার সম্বন্ধে আমরা অত বেশি জানতাম না, ওই সময় আগে হয়েছিল না, এটা এবার হয়েছে। আগেরটা যেটা হয়েছে ওইটার মধ্যে আমরা জিএসবি দিয়েছিলাম, ড্রেনেজ লেয়ার দিয়ে দিয়েছিলাম, যার কারণে ওইটা 3 বছর টিকছে। এরপরে সিপেজটা এমন একটা জিনিস, আপনি এক জায়গা থেকে আপনি বন্ধ করেন তো হ্যাঁ পজিশনটা বদলাইলা। আচ্ছা, এখন মানে কি পর্যায়ে আছে? এখন তো আমরা তো যেটা করি আর এটা প্রোটেকশন মেজার হিসাবেই করি। আর আমরা অলরেডি এস্টিমেট সাবমিট করা আছে, যেটা এখন হায়ার অথরিটি গতকাল পরশুদিন আয়া গেছেন, এখানে হায়ার অথরিটি আয়া চেক করিয়া গেছেন, গুয়াহাটিতে গেছিলাম। এখন তারা আর এই ইনস্ট্রাকশনে আমরা অপেক্ষাতে আছি। আর এটা দেখেন যে এটা ঘটনা ঘটছে আজকে থেকে 15 দিন ইয়া 16 দিন আগে বিকাল 4টার সময়, যে সময় আমরা লেবাররা ওই আগের একটা স্পটের মধ্যে কাজ করতেছিল। ওই সময় নিচে একটা খুব জোরে একটা আওয়াজ হয়েছে, ব্লাস্ট, একটা মানে জলের একটা বহুত জোরে সন্ধ্যে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে এইটা পুরো জায়গাটা সেটেল হয়ে গেছে। এরপরে ওই দিনই রাত বিকাল থেকেই আমরা এটা পুরা ওয়ান বে করা আছে, ওই দিন থেকেই করা আছে যেদিন এই ঘটনাটা ঘটছে বিকাল 4টার সময়। মানে এখন আপনি যেটা কইতে যে গুয়াহাটি থেকে অর্ডার আওয়ার পরে আপনারা নতুন এস্টিমেট পাঠাইছেন? না, এস্টিমেট তো অলরেডি গিয়া ছাড়ছে। এরপর তারা ভেরিফিকেশন করতে আইছিল 2 দিন আগে, ভেরিফিকেশন করতে গেছে। এখন তারা রিপোর্ট সাবমিট করার পরে এরপর যে নেক্সট ইনস্ট্রাকশন আইব, আমার ইঞ্জিনিয়ার স্যারের যে ইনস্ট্রাকশনটা দিবা ওই হিসাবে আমরা কাজ করব। কিন্তু আমরা তো যেহেতু কাজ করতে পারতাম না, এটা তো অ্যালটমেন্ট হইব, যেটা আমরা এস্টিমেট মাটিটা দেওয়া হয়েছে কি যতক্ষণ পারি একটু, যেটা এই ক্র্যাকটা যেটা আছে এই ক্র্যাকটা তো অলরেডি হইয়া ছাড়ছে, এটা ডেভেলপ হইয়া ছাড়ছে, এটা তো পুরোপুরি বন্ধ করতে পারতাম না। ওই জন্য আমরা একটু মাটি দিয়েছি, নেক্সট টাইম আমরা এটার মধ্যে তো আসলে সিসি করিয়ে দিব পুরো। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল।
অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকর্পের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। করিমগঞ্জে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করল বিজেপি। শনিবার এক আলোচনা সভার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করল জেলা বিজেপির কর্মকর্তারা। শ্যামাপ্রসাদ মুখার্জির ফটোতে মাল্যদান ও পুষ্পাঞ্জলির মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি রতীন্দ্র অধ্যাপক বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এমনকি নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন তিনি। 1961 সনে ভারতীয় জনসংঘের প্রথম সভাপতি হিসাবেও নির্বাচিত হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। জাতীয়তাবাদী আন্দোলনে তিনি একজন প্রমুখ সৈনিক ছিলেন। 1953 সনে এক দেশ সে দুই প্রধান, দুই বিধান, দুই সংবিধানের বিরোধিতা করে কাশ্মীর যাত্রা করেন এবং সেখানে তৎকালীন সরকার তাকে গ্রেফতার করে। 1953 সনের 23 জুন জেলবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের ফলে আই কার্ড বহন বাধ্যতামূলক আইন প্রত্যাহার করা হয় জম্মু কাশ্মীর থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই থেকে উৎসাহিত হয়ে আজ তার দলীয় উত্তরসূরিরা 370 দ্বারা রদ করতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস সহ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও অন্যান্য বিজেপি কার্যকর্তারা উপস্থিত ছিলেন। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের তৃতীয় পুত্র এবং সেই পিতাকে তিনি অর্জন করেছিলেন। বেকার আশুতোষ একদিন, স্যার আশুতোষ একদিন এই জগতে নাগরাজুকা বলে যাচ্ছে, সেখানে ইংরেজ অফিসার, ইংরেজরা কালো আদমি নেটিভদের সহ্য করতে পারে। এই নেটিভ আবার এখানে এই বলে তিনি অনেক কিছু বললেন, হলো। তারপর আনন্দ মুখোপাধ্যায় একটু দূরে পড়লেন। এই উপরে সেই ইংরাজ আর নাগরাজুক দুটো বাইরে বেরিয়েছেন। উনি জেগে জেগে নাগরাজি দুটো নেই বুঝতে পারলেন এটা ওই সাহেবের কাজ। উনি কি বলেন, সাহেব খুব দূরে রেখেই ঘুরছেন। উনি এই কুড়িটা বেড়ে দিয়েছেন। তারপর সাহেবের চেতনা হলো, হরি ভাই কোক your food has done to break my food. তোমার কোট আমার দুটো আনতে গেছে। এই যে তেজস্বিতা, এই তেজস্বিতাই রামপ্রসাদ অর্জন করেছিলেন। বদরুল হক মন্ত্রীসভা অবিভক্ত বাংলায় তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু এই সময়ে ইংরাজ নাটক এবং বদরুল হক অন্যরা মিলে এই মেদিনীপুরে কৃত্রিম দুর্গকে সৃষ্টি করে। আর এই দুর্গ বলে খাদ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ অত্যন্তর ব্যথিত হয়ে পদত্যাগ করে এবং ইংরাজের সঙ্গে অনেক সরকার চুরি হয়, পত্র বিনিময় হয়, বুঝতে পারে। একটা কথা মনে রাখবেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে ভারতীয় জনতা পার্টির পরিসরের বাইরে যখনই বক্তব্য রাখবেন, একটা কথা সেটা আগে আমাদের সকলের জন্য সেটা ছিল, এখন কিছুটা কম হয়েছে। তবে ডক্টর মুখার্জি সম্পর্কে এখন বলা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ এ কমিউনাল লিডার, অর্থাৎ একজন সাম্প্রদায়িক নেতা ছিলেন। কে কি বলছেন না সেটার জন্য বলছি, এটা নয়। এই ভূভারতের মধ্যে একমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাজী নজরুল ইসলামের বার্ধক্য অবস্থায় যখন অসুস্থ ছিলেন
আর নজরুল ইসলামকে নিজে এনে গড়ে রেখে ওনার শুশ্রূষা করা, ওনার পরিচর্যা করা, এবং ওই সময় যখন নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে দেখার মতো কেউ ছিল না, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নজরুল ইসলামের পরিচর্যা করেছিলেন। আর ওনার অসুস্থতা, ওনার স্বাস্থ্য নিয়ে যখন কেউ পাশে এসে দাঁড়ায়নি সহযোগিতা করার জন্য, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। যারা বড় বড় কথা বলেন, আর বিশেষত এই বাংলাভাষী, অসমীয়াভাষী বা বিভিন্ন ভাষাভাষী নিয়ে কথাবার্তা যখন হয়, এটাও কে করতে বলছি, আমাদের এই রাজ্যের যে ভাষা যেটা আছে, যে অসমীয়া ভাষা বা অসমের বাসিন্দা সবাই আছি, এই আসামের অসমীয়া ভাষা প্রথম যিনি অনুমোদন করেছিলেন, যে বিশ্ববিদ্যালয়ে প্রথম এই বছর অনুমোদন দেওয়া হয়, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আর ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই বিষয়গুলো আপনাদেরকে আমরা যারা বিজেপি কর্মীরা আছে আমাদের জেনে রাখা ভালো। বাকি অনেক বিষয় বলার আছে, বিশদা বলেছেন, মাননীয় রচনাবাবু চলে যাবেন, বা আমরা বিশদ আরো কিছু বিষয় বলতে পারতাম, আমাদের আরো অনেক কিছু বলার ছিল, সময় সেটা অনুমোদন করছে না। মাননীয় পৌরপতি মহোদয় একটা প্রস্তাব রেখেছেন, রচনা অধ্যাপক মহোদয় একটা প্রস্তাব রেখেছেন। আর একটা বিষয় অনেকের মনে আছে, এখানে বক্তব্যটা শুরু হয়নি, হয়তো কেউ বলছেন না, মঞ্চে যারা আছেন তাদের মনে আছে, হয়তো কেউ তুলে ধরেননি। এই ভবন যেটা বিজেপি কার্যালয় হিসাবে চলছে, এটা করিমগঞ্জে ডক্টর শ্যামাপ্রসাদ স্মৃতি ভবন ও গ্রন্থাগার, করিমগঞ্জ পৌরসভা থেকে জমি পাওয়া গিয়েছিল। পরবর্তীতে মিশনদার উদ্যোগে প্রথম অবস্থাতে এখানে কাজ শুরু হয়। মিশনদা বিদায়কালে। সুমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।